আমরা লাস্ট ক্লাসে যেটা শুরু করেছিলাম সেটা হলো যে আমাদের এর আগে আমরা সি বা সি প্লাস প্লাস যেটুকু প্রোগ্রাম সেটা সিম্পলি ধরো একটা প্রবলেম দেওয়া আছে সেটা সলভ করার চেষ্টা করেছিলাম, তাই না? জি স্যার। তো ওগুলো ছিল বেসিক বেসিক বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের একটা প্রবলেম দেওয়া আছে, আমরা একটা সোর্স ফাইল সিপিপি বা সি ফাইল লিখি এবং সেখানে সেটা কম্পাইল করে সেটা আউটপুট দেখানোর চেষ্টা করি। এটাই ছিল আমাদের এতদিন লার্নিং, তাই না? জি স্যার। তোমরা কি ডেটা স্ট্রাকচার কোর্স অলরেডি করে এসেছো? জি স্যার। ডেটা স্ট্রাকচার আর অ্যালগরিদম না স্যার। এটা এখনো আসে নাই। তার মানে ডেটা স্ট্রাকচার তোমাদের প্রোগ্রামিং এই অবজেক্ট ওরিয়েন্টেড এর প্রিরিকুইজিট কোর্স হচ্ছে তোমার প্রসিডিউরাল মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলা তো কোর্স একটা নাকি? স্যার আমাদের সি করানো ছিল ফার্স্ট সেমিস্টারে। সি সি তোমাদের কে ইয়ে করছিল, নিছিল? প্রদীপ স্যার। ওকে। তো তোমার তার মানে তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। সি এর কি কি জানো তোমরা আসলে? সি এর কি তোমরা বেসিক শুধু স্ট্রাকচার ফলো মানে কভার করছিলে নাকি সি এর মোটামুটি সবই, ফাইল স্ট্রাকচার, পয়েন্টার, অ্যারে স্ট্রাকচার সবই? স্যার পয়েন্টার স্ট্রাকচারের কিছু প্রবলেম সলভ করছিলাম স্যার অনেকদিন আগে। না, আমি বলতে চাচ্ছি যে মানে অ্যারে স্ট্রাকচার এগুলা কি ভালো মতো কভার করা হয়েছিল? বা যেমন ধরো তোমার তোমাদের কোন বই ফলো করা হয়েছিল? রিচির বই? আহ, না স্যার, আনসিসি। বালাগুরু স্বামীরটা নাকি? বালাগুরু স্বামীরটা স্যার। আচ্ছা আচ্ছা, যাক সমস্যা না ওটা। তবে এই রিচির বইয়ের শেষের দিকে কিছু ইয়া ছিল। আমি 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 যখন প্রোগ্রামিং কোর্স নিয়েছিলাম, তো রিচির বইয়ের শেষের দিকে কিছু মানে প্রবলেম সলভিং আছে, সেগুলো তোমরা ট্রাই করে দেখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। তুমি দেখবা রিচির বইয়ের শেষের দিকে স্ট্রাকচার, পয়েন্টার এগুলো নিয়ে আলোচনা করা আছে। রিচির বইয়ের শেষে দেখবা ফাইল হ্যান্ডলিং এইগুলা, ফাইল হ্যান্ডলিং এগুলাও আছে। তো ওগুলা তোমরা একটু যদি কভার করতে না না করে থাকো তাহলে একটু ট্রাই করবে। যেমন ধরো এখানে স্ট্রাকচারের আলোচনা করতে গিয়ে বা স্ট্রাকচার পয়েন্টার এগুলো আলোচনা করতে গিয়ে ট্রি একটা ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা আছে। ডেটা স্ট্রাকচার কোর্স কে পড়িয়েছেন? প্রদীপ স্যার। ও স্যারই পাইছো সব কিছুতে? আচ্ছা। জি স্যার। তো ডেটা স্ট্রাকচারে কি তোমরা এই ট্রি, এই যে এগুলা কি তোমরা কি কোড করছিলা ট্রি এর? শুধু বেসিকটা জানি। জি স্যার, কোড করা হয়নি। ও, তাহলে তো সমস্যা। কারণ হচ্ছে ডেটা স্ট্রাকচারে তো কোড না জানলে তো মানে কনসেপচুয়াল ধারণা দিয়ে আসলে শেখা খুবই টাফ। এখানে যেমন ধরো তুমি তোমাদের ট্রি এর মধ্যে যে বিভিন্ন ধরনের ওয়ার্ক আছে, ট্রাভার্সাল আছে, ধরো প্রি অর্ডার, যে তোমার ধরো তোমার পোস্ট অর্ডার বা ইন অর্ডার, এই যে ট্রাভার্সাল এবং এই সেই ট্রাভার্সাল, তারপর বাইনারি সার্চ ট্রি, এবং সেখানে লিভ নোড গুলাতে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা যায়, বিভিন্ন আইডিয়া। তো সেগুলো কি তোমরা মানে কোড মানে কোনো ধরনের কমপ্লেক্স প্রবলেম সলভ করছো বা আইসিএম আইসিপিসি রিলেটেড কোনো প্রবলেম সলভার আসো নাকি? এখানে আসো নাকি? স্যার আছে স্যার, 3-4 জন। মাত্র 3-4 জন? জি স্যার। বাকিদের কি অবস্থা? স্যার করি যে কম্পিউটার সায়েন্স যখন পড়তেছো না, তো একটু ভালোভাবে পড়া উচিত। মানে ধরো কম্পিউটার সায়েন্সের পড়ার জন্য তো আসলে নিজেই যথেষ্ট। তুমি যদি নিজে অনেক ডিটেল শিখতে চাও, ইট ইজ পসিবল, তাই না? জি স্যার। তো যাই হোক, যা আমি আশা করবো যে তোমাদের এই কোর্সে আমরা যদিও সময় কম পাবো, বাট আমার মনে হয় তো আমি কিছু ডিরেকশন দিব, সেগুলা কি ফলো করার চেষ্টা করবা। জি স্যার, ইনশাল্লাহ। মানে আমি কোর্স সম্পূর্ণ কভার করতে না পারলেও বা ডিরেকশন গুলো যেগুলো দিব, যেমন ধর আমি আজকে বললাম যে রিচির বইয়ের শেষের কিছু চ্যাপ্টার আছে যেখানে ট্রি এর বিভিন্ন ইমপ্লিমেন্টেশন আছে, তারপরে হচ্ছে ওইখানে বাইনারি সার্চ ট্রি ইমপ্লিমেন্ট করা আছে, কিভাবে একটা ডিকশনারি বানানো যায় বাইনারি সার্চ ট্রি দিয়ে। তো এই ধরনের ডেটা স্ট্রাকচার গুলো তোমরা সি বা সি প্লাস প্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারো, ঠিক আছে? জি স্যার। তো যাই হোক, আমি আশা করব যে যে তোমাদের যে অন্যান্য যে গ্যাপ গুলো আছে সেগুলো এখন এই কোর্সের মাধ্যমে ফিল আপ করার চেষ্টা করবা, মানে কুইকলি। হ্যাঁ, জি স্যার। তবে একটা জিনিস বলে রাখি যে তোমাদের সি বিশেষ করে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্স যেটা মানে গোটা কম্পিউটার সায়েন্স 4 বছরে, সেটা হলো একটা হলো সি প্রোগ্রামিং, আর এখন যেটা শিখতেছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, আর হচ্ছে ডেটা স্ট্রাকচার, আর একটা হচ্ছে অ্যালগরিদম।
আরেকটা কোর্স আছে তোমরা আরো পাবে সামনে, সেটা হলো ডেটাবেজ। কোম্পানিতে জব হবেই। আরেকটা হচ্ছে অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এই কয়েকটা কোর্স তুমি যদি খুব ভালো জানো, মানে খুবই বস হও এগুলা, তাহলে তোমার কম্পিউটার সায়েন্সের স্কিল গুলা তোমার আর অন্য কিছু লাগে না আসলে। এই কয়েকটা কোর্স তুমি যদি খুব ডিপলি জানো, তোমার আর কোনো অপশন নাই। বাকি কোর্সগুলো ফাঁকি মারলেও এইগুলা কোর্সে অন্তত ফাঁকি মারা ঠিক না। সি, C++, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, আর হচ্ছে ডেটাবেস, আর হচ্ছে অপারেটিং সিস্টেম। সিস্টেম। এগুলা কোর্সে আসলে ফাঁকি মারলে তুমি আসলে ধরা হবা। কারণ তোমাকে তো জব মার্কেটে বেসিক্যালি এই কোর্সগুলো তোমাকে উপরেই হচ্ছে ইন্টারভিউ নিবে। এটা কোর্সের উপরে তোমাকে বিভিন্ন সফটওয়্যার বানাইতে হবে। এই কোর্সগুলো, এই কনসেপ্টগুলো তোমাকে লাগবে দিনের শেষে, ঠিক আছে? জি তো স্যার। আমরা তাহলে একটা শুরু করি। তো যেহেতু তোমাদের অনেকগুলা জিনিস হয়তোবা তোমাদের 2-3 জন করছো, অথবা এসএম আইসিবিসি প্রবলেম সলভিং, এই জন্য তোমাদেরকে আমি যখন তোমাদের কোনো ক্লাস পাইনি না, এটা প্রথম মনে হয়। জি স্যার, এটা প্রথম কোর্স। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে কিন্তু ক্লাস পাইনি, যদিও যদি কখনো ভবিষ্যতে ক্লাস পাই, এটা এই জন্য তোমাকে অনেকবার ওয়ার্নিং দিছি না, তোমাদের ক্লাসে যাইতাম আমি, আমার মনে আছে প্রোগ্রামিং শেখা থেকে, জি যাতে স্যার, তুমি বলছিলেন। ভবিষ্যতের জন্য তৈরি হতে পারো। এই যেমন ধরো আমি এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে স্তরে গিয়ে শেখানো শুরু করবো, সেই স্তরের আগের গুলা তুমি যদি না ভালো জানো, তাহলে কিন্তু ডিফিকাল্ট মনে হবে এখন আবার এটা। এটাও খুব ভালো করে জানতে হবে। আর আমার কোর্স আমি খুব নর্মালি যেটা করি, সেটা আমার কোর্সে আমি মানে খুবই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হই। আমার কোর্সগুলো থিওরি আমি যতটা না পড়াই, তার থেকে বেশি এমফেসিস দেই তুমি কাজ করতেছো কিনা। ঠিক আছে, তো আমি শুরু করি আজকে ক্লাসটা। হ্যাঁ, লাস্ট আমরা কি আলোচনা করতেছিলাম? কম্পাইলেশন প্রসেসটা, তাই না? How to run a program, compilation, Right. execution, compilation process. আমার স্ক্রিন শেয়ার হয়েছে, ওই যে একটা জি স্যার। দেখতে পাচ্ছ সবাই না? হুম, জি স্যার। ওকে ওকে। সো আমরা কাজ শুরু করি। তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল যে জিনিসটা শুরু করতে যাচ্ছিলাম, সেটা হলো যে আমি এর আগে বলেছিলাম যে তোমরা এর আগে আইডি ব্যবহার করো, সো ইন্টারনাল জিনিসগুলো অনেকে হয়তো বা জানো না। তো তোমরা জানো যে আমরা হচ্ছে, যদি তুমি ইউনিক্স বেস অপারেটিং সিস্টেম লাইক লিনাক্স বা উবুন্টু, এই লিনাক্সের উবুন্টুটা আসলে কি লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন। তো আমরা এই এই যে কম্পাইলার, তো আমরা জানি যে একটা সোর্স ফাইল আমাদের এর আগের দিন আমরা শেয়ার করেছিলাম যে কিভাবে সোর্স ফাইল থেকে মেশিন এক্সিকিউটেবল ফাইলে তৈরি হয়। সেই প্রসেসটা আসলে আমরা আজকে গো থ্রু করার চেষ্টা করব। জি স্যার। তো শুরু থেকে শুরু করতেছি, তো সবার জন্য ওইটাই শুরু থেকে শুরু করি। কিভাবে আমরা ফার্স্ট কাজ কি হয় আমাদের, এটা আমরা ধরুন প্রোগ্রামিং শুরু করব যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ফার্স্ট কাজ কি হয় আমাদের? হেডার ফাইল ডিক্লেয়ার করা। না, প্রথম স্টেপটা কি? আমাদের একটা সোর্স ফাইল তৈরি করা, তাই না? জি স্যার। যেটাতে আমরা কি একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামটা লিখবো। জি স্যার। তো আমরা একটা নতুন শুরু করি। তোমরা জানো যে আমরা এই ক্লাসের সাথে আমরা অনেক কিছু টেকনোলজি গুলো শেখার চেষ্টা করি, তার মধ্যে একটা হলো ভিম এডিটর। তোমরা কি ট্রাই করছিলে এর আগে? আমি যে একটা লিংক দিছিলাম শেয়ার। জি স্যার, ট্রাই করছিলাম। হ্যাঁ, জি স্যার, ট্রাই করছিলাম। কি ট্রাই করছিলা? ভিম এডিটর, বাট স্যার কঠিন অনেক। আচ্ছা, যাই হোক, নো প্রবলেম। আমরা আস্তে আস্তে শিখবো, কঠিন লাগবে প্রথম দিকে, ঠিক আছে? তো থ্রু আউট দ্য ক্লাস আমরা যখন ফলো করবো না, আস্তে আস্তে যখন ইউজ টু হয়ে যাবে তখন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা। তো প্রথমেই তোমরা জানো যে এলএস হচ্ছে কি কমান্ড বলো তো উবুন্টুর?
যে এলএস আমি লিখতেছি এলএস। এলএস হচ্ছে আমাদের এখানে কন্টেন্ট কি আছে, লিস্টস। লিস্ট করবে আসলে, অর্থাৎ এই ডিরেক্টরিতে আমাদের কি কি ফাইল আছে বা ফোল্ডার আছে এটা দেখাচ্ছে। আমি যদি এটার এই এই সাব ডিরেক্টরি ট্রিটা দেখতে চাই, ট্রি নামে একটা কমান্ড আছে, তুমি দেখতে পাচ্ছ যে আমাদের এখানে কন্টেন্ট গুলো কি কি আছে। তুমি দেখতে পাচ্ছ একটা পিএনজি ফাইল আছে, একটা পিডিএফ আছে, আর একটা হলো একটা ফোল্ডার আছে যেখানে অনেকগুলো ফাইল আছে। ঠিক আছে, জি স্যার। ওয়ান ডিরেক্টরি 6 ফাইলস লিস্ট করা হলো। ট্রি ডাটা স্ট্রাকচার পড়ছো না, সেটারই এটা জি স্যার। হ্যাঁ সেটারই কিন্তু একটা application। তুমি ইচ্ছা করলে কিন্তু তোমাদের প্রজেক্ট আকারে তোমরা এই ধরনের একটা লিনাক্সের কার্নেল কমান্ড ইউজ করতে মানে লিখতে পারতা, মানে অ্যাজ এন অ্যাপ্লিকেশন, মানে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের এটা দেওয়ার কথা ছিল যে তুমি এখন ট্রি ডাটা স্ট্রাকচার শিখলা, তাহলে তুমি এটা ফাইল পারো, মানে এমন একটা প্রোগ্রাম দেখাও যেটা ভিজুয়ালি দেখাবে যে কিভাবে একটা ট্রি, মানে একটা ফোল্ডার তো একটা ট্রি তাই না। আমাদের অপারেটিং সিস্টেম তুমি জানো যে লিনাক্সের এটা হলো রুট। আমি যদি সিডি হোমে আমি এই কমান্ডটা দেই, ঠিক আছে, আমরা এখন কোথায় আছি, হোমে। আর আমি এখন কোথায় আছি সেটা যদি জানতে চাই, সেটা জানা সম্ভব। হ্যাঁ, পিডব্লিউ প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি হলো চেঞ্জ ডিরেক্টরি কমান্ড। জি স্যার। তারপর আমি ঢুকবো হচ্ছে ক্লাসে, ক্লাস ডকুমেন্টস, তারপর হচ্ছে প্রোগ্রামিং ফোল্ডারে। তুমি দেখতে পাচ্ছ আমি ট্রি বেয়ে বেয়ে নিচে নামতেছি তাই না। জি স্যার। তারপর হচ্ছে ওপি। ঠিক আছে, আমি এখন এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছি, এখানে কিছুই নাই। সো আমি একটা ফার্স্ট যে কাজটা করবো, আমরা একটা সোর্স ফাইল তৈরি করবো। সাপোজ ধরো আমরা একটা টেস্ট নামে একটা ডিরেক্টরি, আবার একটা নতুন সাব ফোল্ডার তৈরি করবো যেখানে আমরা টেস্ট করব আমাদের প্রোগ্রামটা। সো মেক ডিরেক্টরি, সাপোজ ধরো হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, জি স্যার। আমি একটা হ্যালো ওয়ার্ল্ড নামে ডিরেক্টরি তৈরি করলাম যেখানে আমি, তুমি দেখি এখন এখন যদি তুমি এলএস করো তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা ফোল্ডার তৈরি হয়েছে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ওকে। তো আমরা এখন আহ, আহ, ওই ডিরেক্টরি, আমি যে নতুন যে ডিরেক্টরি তৈরি করলাম সেখানে ঢুকবো। তুমি দেখতে পাচ্ছ এই ডিরেক্টরিটা এখন এমটি, হ্যাঁ কিছু নাই। ঠিক আছে, সো আমরা একটা ফাইল তৈরি করব, সোর্স ফাইল C++। সো আমরা একটা সোর্স ফাইল তৈরি করি। আমি ভিম এডিটর ইউজ করার জন্য VI কমান্ডটাই ব্যবহার করা হয়, এবং সেটার নাম দিব আমি হ্যালো ওয়ার্ল্ড hello.cpp। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন আমরা সোর্স ফাইলটা ধরে লিখবো। ঠিক আছে, আমার লিখে আছে, আমি জাস্ট কপি পেস্ট করব। সো আমি এই ফাইলটা লিখলাম hello.cpp। প্রথমেই যে হেডার ফাইল সেটা C++ এর হেডার ফাইল, এটা হচ্ছে C++ এর হেডার ফাইল। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমি জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি। সি আউট হচ্ছে জাস্ট ইকুইভ্যালেন্ট টু সি, আমাদের প্রিন্টএফ ইন C++। জি স্যার। তোমরা এটা মনে হয় সবাই জানো এটুকু তাই না। জি স্যার। আচ্ছা, তো আমরা এখন এটা যদি সেভ করতে চাই তাহলে আমাদের একটা কমান্ড লিখতে হবে। আমরা কিন্তু সবসময় ভিমে হচ্ছে কমান্ড মোডে থাকি প্রথমে। ঠিক আছে, মানে সে এই এডিটরটা কমান্ড নিবে। আমি এখন ডিফল্ট অপশনটা হলো কমান্ড মোড। ঠিক আছে, জি স্যার। ভিম এডিটরের ডিফল্ট মোডটা কি, কমান্ড মোড। কমান্ড মোড। ঠিক আছে, এটা তুমি যখন ভিম চালু করবা তখনই সে কমান্ড মোডে চালু হয়। ঠিক আছে, জি স্যার। আর কোনো এডিট করতে হলে তোমাকে আরেকটা এখন আমি সাপোজ সেভ করবো জাস্ট, তো এখন রাইট এন্ড কুইট। ঠিক আছে, অর্থাৎ আমার হচ্ছে এই কোডটা হচ্ছে সেভ করতে হবে এবং কুইট করব। সো আমি সেভ করলাম, কুইট করলাম। আমি এখন যদি এলএস করি তুমি দেখবা যে আমাদের এখানে একটা hello.cpp মানে কি আছে, একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ফাইল ক্রিয়েট। আমি যদি ফাইলের কন্টেন্টটা ক্যাট নামে একটা সেটা দিতে পারি আমরা। ঠিক আছে, তো আমরা এখন কি করব, এই ফাইলটা ওই যে বললাম আমরা এখন ইনিশিয়াল স্টেজে আছি তাই না। আমরা 1 নাম্বার স্টেপটা আমি তোমাকে এক্সপ্লেন করতেছি। স্টেপ নাম্বার 1 যেটাকে বলা হচ্ছে সোর্স ফাইল। ঠিক আছে, আমরা .c নামে সেভ করি অথবা .cpp এরকম নামে সেভ করি। ঠিক আছে, cpp হচ্ছে C++ আর .c হচ্ছে C। ওকে, তো আমরা কম্পাইল করব এটা, সেটা কম্পাইল করার জন্য ওকে
তো কম্পাইল করব আমরা কম্পাইলার ব্যবহার করে, খুব স্পষ্ট তাই না? সো এই কম্পাইলারটা আমরা কিভাবে পেতে পারি? তোমরা নরমালি কম্পাইলার ইউজ করছো হচ্ছে কিসে বলো তো? নরমালি আমরা তোমার আইডিই তে ইউজ করছো তাই না? নরমালি তোমরা আইডিই তে ব্যবহার করছো। জি স্যার। তো আমরা এখানে যে কম্পাইলারটা ব্যবহার করব সেটাকে বলা হয় জিএনইউ। এটা যে কোনো ইউনিক্স সিস্টেমের সাথে ডিফল্ট আসে। তো জিএনইউ এর একটা হচ্ছে সি এর কম্পাইলারটা হচ্ছে জিসিসি, আর ডট সি যদি ফাইল হয় সেটা জিসিসি দিয়ে আমরা কম্পাইল করি। আচ্ছা, আমরা একটু ক্লিয়ার করে নিই এটা। আর আমরা এখন যেহেতু এটা সি প্লাস প্লাস ফাইল, সো আমারটা হলো hello ডট সিপিপি, সো আমাদের জি প্লাস প্লাস এটা হচ্ছে কম্পাইলার কমান্ড। এটা তুমি যদি কমান্ডটা দাও তাহলে কম্পাইলার অটোমেটিক্যালি এইটা সেই কম্পাইলারকে ইনভোক করবে সিস্টেমে, ঠিক আছে? এবং এটার দেওয়ার সিস্টেমটা হলো হ্যালো, তারপরে হচ্ছে প্রথমে কম্পাইলারের নাম, কোন কম্পাইলার ব্যবহার করতেছি, তারপরে হচ্ছে আমাদের সোর্স ফাইল hello ডট সিপিপি, এটা দিলে কম্পাইল হবে। তো আমরা এটা করার আগে আমরা দেখবো যে আমার আসলে কম্পাইলার আছে কিনা, হ্যাঁ, আমার সিস্টেমে। ওকে, সেটা দেখার জন্য কি করতে হয়? তুমি যদি জিসিসি আছে কিনা চেক করো, তাহলে জিসিসি ভার্সন তুমি এটা লেখো, তুমি দেখবা যে জিসিসি আছে এখানে, তাই না? তুমি দেখতে পাচ্ছ যে জিসিসি উবুন্টু 7.5 এই ভার্সনটা আছে। সো আমি যদি আমাদের সি প্লাস প্লাস কম্পাইল করবো, সো আমরা জি প্লাস প্লাস ভার্সন এটাও আছে, তাই না? সো there is nothing to worry, আমাদের কম্পাইলার আছে। সো কম্পাইলার আমি এখন কম্পাইল করবো কিভাবে? তো প্রথমে আমাদের যে নরমালি আমি যদি এখন কম্পাইল করি, তাহলে দেখো কম্পাইল হয়ে গেছে। আমি যদি এখন লিস্ট করি, দেখবা যে নতুন কিছু ফাইল তৈরি হয়েছে, a ডট ও আউট, a ডট আউট। আর এটা যদি উইন্ডোজ হতো তাহলে কি তৈরি হতো? a.o না না, উইন্ডোজে এটা a ডট exe, a ডট exe, রাইট। exe মানে হচ্ছে এক্সিকিউটেবল, মানে অর্থাৎ বাইনারি ফাইল, এটা মেশিন ফাইল, অর্থাৎ যেটা সরাসরি মেশিন এক্সিকিউটেবল। ওকে, তো আমরা a ডট আউটটা যদি করি, কিভাবে আমরা কম্পাইল করব, সরি আউটপুটটা দেখব, তাহলে আমাকে এই প্রোগ্রামটা রান করতে হবে। সেই রান করার জন্য জাস্ট তোমাদের এই প্রোগ্রামটা কল করতে হবে ডট দিয়ে, এবং শেষে কারেন্ট ডিরেক্টরি, এটা কেবল আমাদের যেহেতু ফাইলটা আমাদের কোথায় আছে, কারেন্ট ডিরেক্টরিতে, এটা ডট ডট মানে হলো কারেন্ট ডিরেক্টরি। ওকে, একটা ডট মানে হলো কারেন্ট ডিরেক্টরি, এবং সেখানে a ডট আউট নামে আমাদের এক্সিকিউটেবলটা আছে, সেটা আমি কল করলাম এবং তুমি দেখো আউটপুটটা আসছে। না স্যার, করেছি ভিএস কোডে করে। করিনি স্যার। স্যার এটা পাইথনে করা হচ্ছে স্যার, টার্মিনালে। আচ্ছা আচ্ছা, দেখো আমরা এখন সি প্লাস প্লাসে করবো সেম কাজগুলো। ওকে জি স্যার। আচ্ছা, এটা হলো তুমি, তার মানে আমরা দেখলাম যে কম্পাইলার আছে কিনা সেটা চেক করার কি সিস্টেম, সেটা আমরা দেখলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে আরেকটা বিষয় সেখানে তোমাদেরকে বলি, সেটা হলো যে আমাদের কম্পাইলার, তোমরা কি জানো যে তুমি যে কম্পিউটারটা ব্যবহার করতেছো সেটা আর্কিটেকচার কি? এটা কি জানোস কেউ? না স্যার। আচ্ছা, সেটার জন্য LSCPU নামে একটা কমান্ড আছে। তুমি যদি LSCPU করো তাহলে তুমি দেখতে পাবা তোমার হচ্ছে এখানে বেসিক্যালি আর্কিটেকচার সম্পর্কে তথ্যগুলো পাবা। যেমন ধর তোমার কম্পিউটার আর্কিটেকচার হলো x86_64। আচ্ছা, এই আর্কিটেকচার যে আমার কম্পিউটার আর্কিটেকচার যে এটার মানে কি বলতে পারবো কেউ? স্যার 86 মানে তো 32 বিট, হুম x86 মানে 32 বিট না, হুম হুম, ঠিক আছে। আর 64 মানে 64 বিট। মানে এটা আসলে কি বোঝাচ্ছে আর্কিটেকচার, এটা মানে কি আসলে? 32 বিট বুঝতে পারলাম, আর _64 বলতে বোঝাচ্ছে এটা 32 বিট 64 বিট দুইটাই সাপোর্ট করবে আর্কিটেকচার, তাই না? জি স্যার। কিন্তু এটা মানেটা কি আসলে, এই মানে আর্কিটেকচারটা কি বলতে কি বোঝাচ্ছে আসলে? এটা কি একই সঙ্গে এই পরিমাণ ডাটা এক্সিকিউট করতে পারবে?
মানে কোনো এক সময়ে এই পরিমাণ ডাটা এক্সিকিউট করতে পারবে? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি। মানে 32 বিট বা 64 বিট। আর্কিটেকচার বলতে তোমরা নর্মালি কি বুঝো? ধরো আমাদের যখন আমরা বিল্ডিং ডিজাইন করি, তাই না? বা কোনো একটা যে কোনো কিছু আর্কিটেকচার মানে তারা হচ্ছে আসলে তার যে একটা স্কেলেটন আছে, যে কোনো একটা বড় স্ট্রাকচার, সব ধরো আমাদের এখন আহ, বড় বড় মেগা স্ট্রাকচার গুলো হচ্ছে, সেখানে আর্কিটেকচার বলতে বোঝাচ্ছে কি আমাদের পুরা ব্লু প্রিন্ট থেকে শুরু করে পুরা সিস্টেমটা, তাই না? জি স্যার। তো সেটা যে সিস্টেমটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে এবং সেটা কি কি জিনিস সাপোর্ট করে সেটা আগে থেকেই সবকিছু ডিফাইন করা থাকে, তাই না? হ্যাঁ জি স্যার। তাই কি না? হ্যাঁ জি স্যার। তুমি কি ধরো 10 তলা ফাউন্ডেশনে তুমি কি 100 তলা বানাইতে পারবা? মানে না 100 স্যার। স্টোরি বিল্ডিং না স্যার। পারবা না। এটা কি স্যার মানে 86 মানে সর্বোচ্চ 4 GB র্যাম ইউজ করতে পারবে? না, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা তোমরা ফান্ডামেন্টালে কম্পিউটার ফান্ডামেন্টালে পড়ছো কিনা জানি না। এটাকে বলা হয় সিপিইউ আর্কিটেকচার। অর্থাৎ তোমার একটা আমাদের যে এখন মডার্ন কম্পিউটার গুলার হচ্ছে একটা আর্কিটেকচার, তোমরা জানো মনে হয় ভন নিউম্যান আর্কিটেকচার, এগুলো নাম শুনছো না? ভন নিউম্যান আর্কিটেকচার। স্যার ARM? এআরএম তো মোবাইলের জন্য, হ্যাঁ, ওটা আলাদা ডিফারেন্ট আর্কিটেকচার। এটা হলো ডেস্কটপ কম্পিউটার গুলো যখন শুরু হয়েছিল তখন এই প্রসেসর গুলা ইন্টেল প্রথম প্রসেসর গুলো বানানো শুরু করে এই আর্কিটেকচারটা x86। ইন্টেলের নাম শুনছো? হ্যাঁ জি স্যার শুনছি। হুম। এই তোমাদের খালি পার্থ প্রতিম সরকার খালি কথা বলছো, বাকিগুলা কি অবস্থা বুঝতেছো না? স্যার শুনতেছি স্যার। শুনতেছি স্যার। স্যার বুঝতেছি। হ্যাঁ, শুনতেছো, কিন্তু বুঝতেছো কিনা সেটা জিজ্ঞাসা করতে হতো। মানে আমি যে আলোচনাগুলো করতেছি। বুঝতেছি স্যার। বুঝতেছি স্যার। বুঝতেছি স্যার। হ্যাঁ, কোনো কারো কোয়েরি থাকলে সাথে সাথে করবা, ওটা আনমিউট করে আবার। হ্যাঁ, আচ্ছা। x86টা হলো আসলে বেসিক্যালি, এটা কি তোমরা পড়ছো কিনা ফান্ডামেন্টালে, রিস্ক একটা আছে আর একটা হলো সিস্ক, RISC, আর একটা হলো CISC। অর্থাৎ এটা হচ্ছে CISC, কমপ্লেক্স মানে অর্থাৎ এখানে এই কম্পিউটার আর্কিটেকচারে কি কি সাপোর্টেড, সব এই আর্কিটেকচারটা কিভাবে কি ওয়েতে এটা বানানো সেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট, আর একটা আছে রিডিউস ইনস্ট্রাকশন সেট। অর্থাৎ এখানে 86 কতগুলা, এটা তো আসলে একটা সিপিইউ আর্কিটেকচার, তাই না? সিপিইউ হচ্ছে ব্রেন, সে কতগুলা ইনস্ট্রাকশন সে নিতে পারবে। অর্থাৎ তুমি জানো যে একটা কম্পিউটার প্রোগ্রাম তুমি যখন রান করো, তাহলে ওটাকে তুমি যদি ডাইসেক্ট করো, সেটা বেসিক্যালি দিন শেষে দাঁড়ায় একটা ইনস্ট্রাকশন টু দা সিপিইউ, তাই কি না? হ্যাঁ জি স্যার। তাই না? তো জি, স্যার। এখন এখন এই ইনস্ট্রাকশন গুলা সিপিইউ তো সব ইনস্ট্রাকশন বুঝবে না, বুঝবে কি? না স্যার। না হুম। স্যার। সেই স্পেসিফিক সেট অফ ইনস্ট্রাকশন বুঝবে। অর্থাৎ তাকে সেভাবে এই আর্কিটেকচারটা, এই পার্টিকুলার সাপোজ ধরো 10,000 বা 15,000 ইনস্ট্রাকশন মানে করা হয়েছে অলরেডি, তা সেটাকে সে সাপোর্টেড। অর্থাৎ এই তুমি যদি সিপিইউ কে এই কাজগুলো করতে বলো, তাহলে সে কাজগুলা কি করতে পারবে, আদারওয়াইজ কিন্তু সে করতে পারবে না। অর্থাৎ তুমি যাই করো না কেন, তোমাকে ওই x86 অর্থাৎ তোমার যে আর্কিটেকচার, সে যতগুলো ইনস্ট্রাকশন সেট সাপোর্ট করে সেগুলোই করবে, এর বাইরে কিন্তু না। স্যার। কারণটা হচ্ছে তার সিপিইউতে যে আর্কিটেকচারটা প্রোগ্রামেবল, যে এটা চিপ, সেই চিপের মধ্যে কিন্তু প্রোগ্রামেবল বলা হয়েছে এই কারণেই যে এই 5,000 বা এতগুলো এন সংখ্যক এই ইনস্ট্রাকশন সেটের মধ্যেই তোমাকে ওকে প্রোগ্রাম করতে হবে, এর বাইরে না কিন্তু। কারণ ওইটাই সাপোর্ট করে খালি এই আর্কিটেকচারটা। বুঝতে পারছো? জি স্যার জি বুঝতেছি। স্যার। ওকে। যেমন ধরো আমি তোমাকে দেখাবো যে এখানে আমি ইনস্ট্রাকশন বলতে কি বুঝাচ্ছি, কিছুক্ষণ পরে দেখাবো আমি তোমাদেরকে। এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামেরই আমি ইনস্ট্রাকশন সেটটা বের করবো। আর যাই হোক, তারপরে আমরা দেখলাম যে এখানে তুমি দেখতে পাচ্ছ সিপিইউ অন অপারেশন মোড, সে 32 বিট এবং 64 বিট দুইটাই। আর একটা হচ্ছে বাইট ওয়ার্ডার, এটা বলা হয় লিটল ইন্ডিয়ান আছে, আর একটা হচ্ছে বিগ ইন্ডিয়ান। এটা তোমরা দেখে নিও আরো। বাইট ওয়ার্ডার হচ্ছে অর্থাৎ কিভাবে মেমোরিতে কম্পিউটার ইয়াগুলো থাকে আর কি, 32 বিট বা 64 বিট। সিপিইউ আমার এখানে আছে 4টা। আচ্ছা, তুমি কি জানো তোমার কম্পিউটারে কয়টা সিপিইউ আছে? এখানে আমি দেখতে পাচ্ছি আমারটাতে 4। জি স্যার জানি। কোয়াড কোর, ডুয়াল কোর বলে না? হ্যাঁ স্যার। সিপিইউ বলতে কোর, এক একটা কোর হলো একটা সিপিইউ। জি স্যার। ঠিক আছে। আমার সবগুলো এখন অ্যাক্টিভ 0 থেকে 3। তারপরে সকেট,
অন্যান্য প্যারামিটার, এই যেমন ধরো মডেল নেম ইন্টেল, হ্যাঁ, কোর i5 এবং স্পিড হলো 2.5 গিগাহার্টজ, ক্লক স্পিড আর কি। এটা এই স্পিডটার নাম জানো তো নাকি? এটা ক্লক স্পিড, অর্থাৎ পার সেকেন্ডে এতগুলা কম্পন হয় এবং প্রতিটা কম্পনে এটা কাজ, কোন একটা কাজ জিনিসটা এক্সিকিউট হয় সিপিইউ দ্বারা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এটাকে বলে ক্লক ট্রিগার ডিভাইস। যখন তুমি ডিজিটাল সিস্টেম পড়ছো তোমরা, জি স্যার। ডিজিটাল সিস্টেম কে নিছিল? ম্যাডাম নিছিল স্যার। ম্যাম নিছিল। হ্যাঁ, তোমাদেরকে ক্লক ট্রিগার এই জিনিসগুলো বুঝাইছে যে কিভাবে কেন আমাদের মডার্ন কম্পিউটার গুলো ক্লক ট্রিগার, এবং প্রতিটা ক্লক ট্রিগারের সময় কিভাবে কাজটা এক্সিকিউট হয় সিপিইউতে। না এই স্যার, এগুলা এগুলা ডিজিটাল সিস্টেমে পড়ছো কি তাহলে তোমরা? একটু ক্লক ট্রিগারেশন এগুলা পড়ো নাই? ক্লক ট্রিগার ডিভাইস। আমাদের স্যার ফ্লিপ ফ্লপ রেজিস্টার এগুলো পড়ছিলাম। হ্যাঁ, যে ফ্লিপ ফ্লপ দেখছো না? ফ্লিপ ফ্লপ পার্টিকুলার একটা ট্রানজিশনে ওর ইয়াটা জি স্টেটটা স্যার। চেঞ্জ হয় না? জি স্যার। মেমোরিটা যখন সেভ হয় ফ্লিপ ফ্লপে একটা পার্টিকুলার ট্রানজিশনে হয়তো হয় নাকি? 0 থেকে 1 অথবা 1 থেকে 0 তে যাওয়ার সময় নাকি? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। এই যে ক্লক মানে এটা সেম পালস যায় এবং ওই পালসের সময় ওই জিনিসটা সেভ হয় অথবা ডিলিট হয় মেমোরিতে। স্যার জি স্যার। বুঝতে পারছো? মনে করতেছে? জি এই স্যার। তোমাদের কথা বলতেছে না কেন দেখি তোমাদের? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এগুলা বুঝতে হবে। হ্যাঁ, এগুলো বুঝতে পারতে হবে তো। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো তারপরে তুমি দেখতে পাচ্ছ যে সিপিইউ ভার্চুয়ালাইজেশন ভিটিএক্স সাপোর্টেড মানে কি এটা জানো? না স্যার। না স্যার। এটা হলো ভিটিএক্স, অর্থাৎ আমাদের অপারেটিং সিস্টেম কার্নেলে এটা হচ্ছে একটা ভিটিএক্স ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে। অর্থাৎ তুমি এটাকে এখানে তুমি কি বলে এটাকে, তোমরা ভিএমওয়্যার নাম শুনছো কিনা? এই ভার্চুয়ালাইজেশনটা সাপোর্ট করে আর কি। তারপর তুমি দেখতে পাচ্ছ L1 ডি ক্যাশ, L1 আই ক্যাশ। এই ক্যাশটা হচ্ছে তোমরা জানো মেমোরি তো বিভিন্ন ধরনের মেমোরি আছে। ক্যাশ মেমোরি কি কি জানো? সিপিইউ মেমোরি স্যার। হ্যাঁ, ক্যাশ মেমোরিটা হলো সিপিইউর, মানে তুমি যে সিপিইউ চিপটা দেখো না 40/40, মানে একটা ছোট বিস্কিটের সমান। হ্যাঁ, বিস্কিট বলতে কত বড় বিস্কিট? ছোট বিস্কিট গুলো কুকি, ফিট বিস্কিট গুলো দেখছো না? ফিট বিস্কিট গুলোর মতো সাইজের। জি স্যার এক্স্যাক্টলি। হ্যাঁ, ওই ফিট বিস্কিটের মধ্যে মেমোরি আছে। মানে এটা মানে ওটার ইন্টিগ্রেটেড। হ্যাঁ, যখন চিপ গুলো বানানো হয়, ইন্টেল বানায়, ওইখানে ওটা মেমোরিটাই ওরা কি করে ইনস্টল করে দেয়। মানে এটাকে বলা হয় ডাইং, এটাকে টেকনোলজি আছে, চিপ ফ্যাব্রিকেশন টেকনোলজি। এগুলো পড়ছো নাকি তোমরা ইলেকট্রিক্যালে কিভাবে চিপ বানায়? না স্যার স্যার, এগুলো একাডেমি পড়িনি। পড়িনি স্যার। আচ্ছা, যাই হোক, হয়তো সামনে আসবে তোমাদের কোনো একটা কোর্সে। তো এখানে তোমাদের ওই সিপিইউর মধ্যে মেমোরি তো আমাদের অফুরন্ত আছে। একটা হলো আমাদের সেকেন্ডারি মেমোরি আছে, হার্ড ড্রাইভ, তারপর হচ্ছে প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। তো এত মেমোরি থাকার পর আবার সিপিইউ অতটুকু অল্প জায়গার মধ্যে আবার এখানে ক্যাশ মেমোরি ঢোকানো কেন হয়েছে? এটা মনে হয় মেবি স্যার মানে কোরের মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য। এটা বলে ডেটা লোকালিটি, বুঝছো? অর্থাৎ ডেটাকে সবচেয়ে কাছে রাখার জন্য। হ্যাঁ, অর্থাৎ সিপিইউ যদি কোনো ডেটা ক্যাশে পায় তাহলে সে আর কিন্তু র্যামে যাবে না। বুঝতে পারছো? জি স্যার। কোনো ডেটা যদি ক্যাশ মেমোরিটা যেহেতু অল্প জায়গার মধ্যে বানানো হয়, তো খুবই সূক্ষ্ম টেকনোলজি এবং এটা খুব অল্প হয়। তুমি দেখতে পাচ্ছ মাত্র 32K, জি স্যার। মানে কিছু বাইট আর কি, এক কথায় বেশি না, অল্প কিছু ওয়ার্ড, কিছু বাইট। এই বাইট 32K মাত্র, কিন্তু অল্প। ঠিক আছে? এবং সিপি এত বেশি ফাস্টটা কাজ করে যে আসলে র্যামের সাথে সিনক্রোনাইজ হয় না। র্যাম অনেক স্লো সিপিইউর তুলনায়। হ্যাঁ, এই জন্য এটা অনেক ফাস্টার মেমোরি। সবচেয়ে ফাস্ট মেমোরি কিন্তু ক্যাশ মেমোরি।
ডাটাগুলোকে ক্যাশ করে রাখে, কিছু যেগুলো খুব বেশি রিসেন্টলি ইউজ হয় সেগুলোকে সে খুব সিপিউর কাছে রাখে। তারপর এগুলাতে না গেলে তখন সে L2 তে যায়। এটা আরেকটু দূরে। এবং ডি হলে এখানে L1 ডি বলতে বোঝাচ্ছে ডেটা মেমোরি, অর্থাৎ ডেটা এই মেমোরিতে রাখা হয়, এবং আই বলতে ইনস্ট্রাকশন গুলো রাখা হয়। অর্থাৎ সিপিইউ তো একটা আসলে ক্লক ট্রিগার ডিভাইস, যখন একটা ক্লক হবে তখন একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। এই ল্যাচ ইনস্ট্রাকশন এগুলা। তো হ্যাঁ পাইপলাইনের মধ্যে আমাদের ইনস্ট্রাকশনকে তো রাখতে হবে কোথাও, এই ইনস্ট্রাকশনটা এখানে রাখা হয় এই L1 আই ক্যাশে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটু দূরে থাকে সেটা হলো L2 ক্যাশ, এটা একটু সাইজ বেশি। L3 টা আরো সাইজ বেশি, একটু দূরে থাকে। ঠিক আছে, এটা সবই সিপিইউর মধ্যেই থাকে। তো এখানে L1 L2 তখন সে র্যামে পৌঁছায়। ঠিক আছে, এবং যখন র্যামে পৌঁছায় এটাকে বলা হয় পেজ, তখনই সমস্যা হয়। এটাকে বলে ক্যাশ মিস। ক্যাশ মিস মানে হলো ক্যাশে পাওয়া যদি কোনো ডেটা না যায়, ঠিক আছে, ডিজায়ার্ড ডেটা, তখনই ওটা ক্যাশ মিস বলে। ঠিক আছে, এবং এটা ক্যাশ মিস কিন্তু একটা পারফরমেন্স ইনএফিসিয়েন্সি। যাই হোক, আমরা অনেক ভিতরে আর্কিটেকচারের জিনিসগুলো দেখলাম আমরা। এনিওয়ে, তো আমরা আমাদের কাজ শুরু করি। তো আমরা এখানে একটা সিম্পল সি প্লাস প্লাস প্রোগ্রাম কিভাবে কম্পাইলারের মাধ্যমে রান করা যায় সেটা আমরা দেখলাম। আমরা যে এই a.out ফাইল করলাম, এটার কি কন্টেন্ট দেখা সম্ভব বলতো? দেখছো, আমি a.out এর কন্টেন্ট দেখতে পাচ্ছি? না স্যার, এগুলো ইনক্রিপ্ট করা থাকে। দেখতে পাচ্ছি না, তাই না? একটা জিনিস লক্ষ্য করো যে আমরা সোর্স ফাইল থেকে আমরা সরাসরি চলে গেলাম exe ফাইলে, তাই না? মাঝের যে এতগুলো বাকি যে স্টেপ গুলো, আমরা কি এগুলা কি পাইলাম? না স্যার, মানে না স্যার। ওগুলো অ্যাভয়েড করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এবার আমরা কি করব? এবার আমরা অ্যাভয়েড করব না, আমরা এই সেম প্রসেস, আমি এটা ক্লিন করে দিব, এই সেম জিনিসটা আমরা একটা বাই একটা দেখার চেষ্টা করব যে কিভাবে জিনিসটা হয় প্রতিটা স্টেপে। প্রথমে সোর্স ফাইল থেকে আমাদের যে ইন্টারমিডিয়েট একটা তৈরি হয়, যেখানে হচ্ছে যেটাকে বলা হয় প্রি প্রসেসর। সেই কম্পাইলারটা প্রি প্রসেসরে সে কি করে আসলে, সে কাজটা দেখার চেষ্টা করবো। ওকে, তো প্রি প্রসেসরে দেখার জন্য একটা কমান্ড আমরা ব্যবহার করি, সেটাকে বলা হয় সিপিপি। আমি এখন এই a.out ফাইলটা রিমুভ করে দেবো। কিভাবে রিমুভ করব? আর এম মানে হচ্ছে রিমুভ। হ্যাঁ, রিমুভ করব এবং a.out ফাইল, এবং তুমি দেখো আর নাই, ডিলিট হয়ে গেছে, তাই না? আর এম মানে হচ্ছে রিমুভ। সো আমি এখন ওই ইন্টারমিডিয়েট ফাইলে যাব, দেখবো সিপিপি, লেটস সে hello.cpp। ওকে, সো তুমি দেখতে পাচ্ছ যে আমি যখন এটা কমান্ড দিলাম সাথে সাথে আমার কোডটা ট্রান্সফর্ম হয়ে গেল, ইন্টারমিডিয়েট একটা অবস্থা চলে গেল। হ্যাঁ, জি স্যার। তাই না? জি স্যার। হ্যাঁ, অফুরন্ত একটা ট্রান্সফরমেশন, অনেক কোড। ঠিক আছে, তো তুমি দেখতে পাচ্ছ যে আমার মেইন প্রোগ্রামটা এইটুকু, অথচ কিন্তু তার আগে কত কিছু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। এটাকে বলা হচ্ছে ইনক্লুশন। তুমি যে এই হেডার ফাইলগুলো বিভিন্ন, এই যে আইও 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 স্ট্রিম ইউজ করতো, এই হেডার ফাইলগুলো কোথায় কি আছে, তার পাথ সবকিছু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, এটাকে বলা হয় প্রি প্রসেসিং। যদি কোনো ম্যাক্রো থাকে তখন সেটা কিন্তু এক্সপান্ড করবে এই স্টেজে এসে। ম্যাক্রো বলতে কি বোঝায় তোমরা জানো? সিতে শিখছো যে? জি স্যার, ইন্টিজার ম্যাক্স বা ম্যাক্স টাইপের যদি ওখানে কোনো কিছু ডিফাইন করে দেই, তাহলে ওটা যে আসে পরে যে হ্যাঁ, রাইট। তো যেমন ধরো আমি যদি লিখি vim hello.cpp, আমি যদি এডিট করি, সো সাপোজ ধরো ম্যাক্রোটা হচ্ছে এরকম। আমি কিন্তু এখন লিখবো, লেখার জন্য আমাকে আই চাপতে হবে। এটা হচ্ছে আই চাপলে আমার কমা ইনসার্ট মোডে চলে যাবে। তুমি দেখো এখানে নিচে ইনসার্ট মোড চলে আসছে। হ্যাঁ, জি স্যার। এই নিচে এখানে কি মোডে আসছে এখানে কিন্তু বলবে ওরা। হ্যাঁ, ইনসার্ট মোডে চলে আসছি। তো আমি এখন যদি লিখি যে ডিফাইন ইন্টিজার ম্যাক্স, ম্যাক্স ভ্যালু, ম্যাক্সের মধ্যে এ এবং বি এর মধ্যে ম্যাক্স কে, জি স্যার। তাহলে আমরা এটা নরমালি এইভাবে লিখি কোডটা, এ কি বি এর থেকে বড়, এইভাবে আমরা কোডটা লিখি। এ কি বি এর থেকে বড়, যদি বড় হয় তাহলে এ বড়, আর আদারওয়াইজ বি বড়। ডি বড়। তো এটা তুমি দেখতে পাচ্ছ যে আমি কিন্তু পরবর্তীতে যদি দুইটা সংখ্যার আমি বড় সংখ্যা বের করতে চাই, তাহলে কিন্তু আমরা শুধু লিখি এভাবে ব্যবহার করি, তাই না? জি স্যার। এইভাবে লিখি যে ম্যাক্স 2 3,
এই যে এই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা কিন্তু এই যে এটাকে শর্টকাটে করলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু যখন প্রি প্রসেসিং স্টেজে যাবে তখন কিন্তু ওই উপরে যে তুমি লাইনটা দেখতেছো ম্যাক্স, এই ম্যাক্সটা এটা এই এক্সপ্রেশন দ্বারা কি হবে, রিপ্লেস হবে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। তো আমি এখন এটা সেভ করব না আসলে, তাহলে আমাকে কি করতে হবে, আবার আমার এসকেপ, এখন কিন্তু আমি ইনসার্ট মোডে আছি, সো আমাকে প্রথমে এসকেপ চাপতে হবে, প্রেস করতে হবে, তাহলে আমি চলে গেলাম কমান্ড মোডে। এখন আমি জাস্ট কুইট করব, কোনো নো সেভিং, নো রাইট সিন্স লাস্ট চেঞ্জ। ঠিক আছে, সো কিউ আমরা আবার একটু কমান্ডটা ভালো দেই, কিউ সরি ঠিক আছে, আমি কুইট করলাম। সো আমরা একটু দেখি ফাইলটা চেঞ্জ হলো নাকি আবার, না চেঞ্জ, ঠিক আছে। হ্যাঁ, সো প্রথম স্টেজ অর্থাৎ সোর্স ফাইল থেকে প্রি প্রসেসিং স্টেপটা দেখলাম আমরা, হ্যাঁ, কি ধরনের ফাইলটা তৈরি হয়। সো আমরা যদি এখন নেক্সট স্টেজটা দেখতে চাই, তাহলে আমরা দেখবো হচ্ছে অ্যাসেম্বলি হয়, অর্থাৎ আমাদের প্রি প্রসেসিং এর পর কম্পাইলিং এর যেটা হয় সেটা হলো অ্যাসেম্বলার কি করে, সেটাকে অ্যাসেম্বলি তে কনভার্ট করে। তো আমরা ওটা একটু দেখি। তাহলে আমরা প্রথমে আমরা যেটা কি শিখলাম, যে প্রথমে আমরা যে কাজটা করব, the compiler compiles the pre-processed source code into assembly code for a specific processor. ঠিক আছে, সো ফর এ স্পেসিফিক প্রসেসর কথাটা কেন বললো বুঝতে পারছো? কম্পাইলার তখন কিন্তু তোমার যে আর্কিটেকচার x86 তখন সেই অনুযায়ী কিন্তু কম্পাইল করবে, জি স্যার। জিসিসি কিন্তু সেটা ইনস্টল করা আছে এই সিস্টেমের মধ্যে। ঠিক আছে, জি স্যার। তো ইন্টারমিডিয়েট যে ফাইলটা হবে, আমরা ইন্টারমিডিয়েট ফাইলটা তৈরি করি আগে, hello.cpp hello.i মানে ইন্টারমিডিয়েট ফাইল। ঠিক আছে, তুমি দেখো ইন্টারমিডিয়েট ফাইল তৈরি হয়েছে hello.i। আমি যদি ক্যাট করি hello.i, তুমি দেখো ওই এক সেম ফাইলটা আমি কিন্তু আমি একটা ফাইলে লিখলাম আলাদা, হ্যাঁ, id.i ফাইলে ইন্টারমিডিয়েট। ওকে, তো সো আমি এখন কি করব, এখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে hello.i, এটাকে আমি এখন কম্পাইল করব, লেটস সে জিসিসি দিয়ে। আচ্ছা, যেহেতু আমি জি প্লাস প্লাস ইউজ করতেছি, জি প্লাস প্লাস মাইনাস এস, এখানে আমি মাইনাস এস দিলাম, মানে হচ্ছে অ্যাসেম্বলারকে কল করলাম। ওকে, ঠিক আছে, তো অ্যাসেম্বলারকে বললাম যে তুমি এটা প্রোডিউস দ্য অ্যাসেম্বলি কোড। ঠিক আছে, অ্যাসেম্বলিটাতে কি হবে, তখন এই সিপিইউর যে আর্কিটেকচারের যে ইনস্ট্রাকশন গুলো সেগুলাতে কনভার্ট হয়ে যাবে আমার কোডটা। ঠিক আছে, যেটা সে আমার এই আর্কিটেকচারটা বুঝতে পারবে, আমার সিপিইউ বুঝতে পারবে যে ইনস্ট্রাকশন গুলো, তো সেই ইনস্ট্রাকশন গুলাতে কনভার্ট করে ফেলবে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এখন দেখো একটা আলাদা ফাইল তৈরি হয়েছে hello.s, তাই না? জি স্যার। এটাই হচ্ছে অ্যাসেম্বলি ফাইল। তো আমরা এখন দেখি একটু অ্যাসেম্বলি ফাইলটার ভিতরে কি আছে। এই দেখো, দেখতে পাচ্ছ, এই হলো আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটা লিখলাম সেটা হচ্ছে অ্যাসেম্বলি কোডটা। তুমি এখন বলতে পারো স্যার এগুলো তো কিছুই বুঝতেছি না। আচ্ছা, তোমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রাম আছে, সেখানে তুমি গেলে তখন তুমি এটা বুঝতে পারবে। হ্যাঁ, তো এখানে তুমি দেখো সরাসরি ইনস্ট্রাকশন কল, মুভ কিউ, মুভ এল, পুশ কিউ আছে না, জি স্যার। এই ধরনের আরইটি মানে রিটার্ন। ঠিক আছে, হ্যাঁ, আরএসপি, স্ট্যাক পয়েন্টার, হ্যাঁ, এই ধরনের আরবিপি, এগুলো হচ্ছে একটা রেজিস্টার, পার্সেন্টেজ যেগুলো থাকে সেগুলো একটা রেজিস্টার যেখানে ডেটাগুলো থাকে। তো যাই হোক, আমরা এখন অ্যাসেম্বলি কোডটা এইটা কিন্তু ইন্টারমিডিয়েট স্টেজে আসলো, যেটা আমাদের প্রসেসর, আমাদের আর্কিটেকচারের যে প্রসেসর সেটা বুঝবে। এখন আমরা এটাকে জাস্ট কুইট করব উইথাউট সেভিং এনিথিং। সো আমরা দেখতে পাচ্ছি যে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাসেম্বলি থেকে এবার কি করব, অবজেক্ট করে, হ্যাঁ, বাইনারি করে, অর্থাৎ আমরা সরাসরি ইএক্সি না করে অবজেক্ট করে কনভার্ট করব। হ্যাঁ, অবজেক্ট ফাইলটা হচ্ছে একটা মেশিন কোড যেটা সরাসরি এক্সিকিউটিভ। ওকে, জি স্যার। তো অবজেক্ট কোড কিভাবে করব, আমি ওই অ্যাসেম্বলি কোডটাকে নাম দিব, কম্পাইল করার সময় অ্যাসেম্বলারকে কল করব, যেহেতু আমার অ্যাসেম্বলি এখন কিন্তু আমাদের কোড অ্যাসেম্বলিতে আছে, তো আমরা অ্যাসেম্বলারকে কল করব। অ্যাসেম্বলার এসটা হচ্ছে অ্যাসেম্বলার,
ফাইলের নাম দিব hello ডট এস, তারপর আমি এবার হচ্ছে অবজেক্ট ফাইল তৈরি করব ও ড্যাশ ও, তারপর হচ্ছে অবজেক্ট ফাইলের নাম দিব হচ্ছে hello ডট ও। ঠিক আছে, জি স্যার। এখন ধরো আমি দেখো hello ডট ও নামে একটা অবজেক্ট ফাইল তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? দেখা নাই? জি স্যার দেখতে পাচ্ছি। এই যে hello ডট ও। ঠিক আছে, এটাই হলো এরপর থেকে এই স্টেজের পর থেকে যে স্টেজ থাকবে সেটাই হচ্ছে এক্সিকিউট মানে a ডট আউট অথবা exe উইন্ডোজের ক্ষেত্রে। এবং এই স্টেজে যাওয়ার জন্য এটা কিন্তু একটা টেম্পোরারি স্টেজ। এটা কেন আমি ওতে আসলাম, এইভাবে সাধারণত সবগুলো থাকে। এই ফাইলটা হচ্ছে রিইউজেবল, বিভিন্ন ফাইল এই অবজেক্ট কোডটাকে ইউজ করতে পারে। এই জন্য আমরা সবসময় এই ইন্টারমিডিয়েট স্টেজে সবগুলো ফাইলকে নিয়ে রাখি, যে যখন যার প্রয়োজন তখন সে এটাকে ব্যবহার করবে। মানে এই যে hello ডট ও, এটা কিন্তু এই অবজেক্ট ফাইল এবং সেটা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সাথে যায়। কিরকম? সাপোজ ধরো যেটা বললাম যে ধরো আমাদের গাড়ির কারের হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশগুলো যে পাওয়া যায় ওগুলো কিন্তু রিইউজেবল, যে কোনো গাড়িতে তুমি ব্যবহার করতে পারবা, চাকা, হ্যাঁ, যেমন ধরো হুইল বা এরকম। তো এটা হচ্ছে অবজেক্ট কোডে আমরা নিয়ে যাই, তারপর পরবর্তীতে অন্যান্য কোডের সাথে সেটা মিক্সচার করে আমরা এক্সিকিউটেবল ফাইল তৈরি করি। সেটা লোডিং লাস্ট স্টেজ যেটা, সেটাকে বলা হয় অ্যাসেম্বলি। পরে যে স্টেপটা এটা বলা হয় লিঙ্কিং বা লিঙ্কার, যেটা আমাদের ld.exe ইয়াতে উইন্ডোজের ক্ষেত্রে। ঠিক আছে, আর আমাদের ঠিক আছে লোড। তো এই লিঙ্কিংটা তার মানে 4টা স্টেজ। প্রথমে হচ্ছে প্রি প্রসেসিং, কম্পাইলেশন, এটা প্রসেসর করে, তারপরে হচ্ছে আমাদের কম্পাইলেশন করে সেটা ইন্টারমিডিয়েট প্রি প্রসেসিং এর পর একটা ইন্টারমিডিয়েট স্টেজ আছে এবং সেটাকে কম্পাইল করে কম্পাইলার তার মেশিন ইন্ডিপেন্ডেন্ট স্পেসিফিক করে অ্যাসেম্বলিতে কনভার্ট করে, এবং অ্যাসেম্বলি শেষ পর্যন্ত ওটাকে অবজেক্ট করে কনভার্ট করে, এবং অবজেক্ট করে শেষ পর্যন্ত আমাদের ফাইনালি লিঙ্কার ভিউ, যদি কোনো ডাইনামিক লিঙ্কিং থাকে, এক্সটার্নাল কোনো লাইব্রেরি যোগ করতে হয়, তখন এই স্টেজে এসে অবজেক্ট কোডের উপরে পরে যে স্টেজে, সেই স্টেজে লিঙ্কিং করে শেষে মেশিন এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আরেকটা অপশন আছে এখানে বলে ভার্বাস মোড। আমরা দেখি যে কম্পাইলেশন স্টেজে তখন সেটা দেখায়। ফর এক্সাম্পল আমি এলএস করি, আমি যদি সবকিছু ডিলিট করে দেই, রিমুভ hello ডট ও, তারপর হচ্ছে hello ডট আই, hello ডট, তারপর হচ্ছে অ্যাসেম্বলি। এখন আমরা সিপিপি ফাইলে রাখলাম। আমি এখন এটা কম্পাইল করব, কিন্তু ভার্বাস মোডে। -v অপশন দিলে ভার্বাস মোড হয়, এবং -o হচ্ছে অবজেক্ট hello, হ্যাঁ, ডট ও, তারপর হচ্ছে hello ডট সিপিপি। এই দেখো, এখন আমি কম্পাইল করলাম না, তখন আমি -v অপশনটা দেওয়ার কারণে একদম মানে মানে কোনটা স্টেজ বাই স্টেজ, স্টেপ বাই স্টেপ সবগুলা হচ্ছে মানে ইন্টারনাল সিস্টেম ইন্টারনাল গুলো এখানে ডাটা আকারে দিছে আমাদের, তাই না? জি স্যার। দেখছো? জি স্যার। এগুলা দেখো, তুমি প্রথমে বলতেছি ইউজিং বিল্ট ইন স্পেকস জি++, তার লোকেশনটা বের করছে ওরা অটোমেটিক্যালি। টার্গেট হচ্ছে আমাদের কম্পাইলার যে ফাইলটা exe ফাইলটা তৈরি হবে না, বাইনারি কি সেটা হলো এটা লিনাক্স জিএনইউ, এবং সেটা আমার একটা চলো x86 64 সেই এবং সেটার জন্য তারা কনফিগারেশন করতেছে। হ্যাঁ, এই টার্গেটে যাওয়ার জন্য। হ্যাঁ, এই যে কনফিগারেশন এবং যা যা দরকার ইনক্লুড এই যে হ্যাশ ফাইলগুলো সার্চ করতেছে, হ্যাঁ, কই আছে, এবং সেগুলো বের করছে। এন্ড অফ সার্চ লিস্টে এন্ড করলো। হ্যাঁ, তো দেখছো? জি স্যার। তো মোটামুটি সবগুলো এখানে ডিটেল আলোচনা তো আসছে। তোমার কি খারাপ লাগতেছে নাকি স্যার? এত ডিটেল যাওয়ার কি দরকার আমাদের? না স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ, এটা আমি কেন যাচ্ছি, তুমি যদি এই প্রসেসটা একবার জেনে দাও তাহলে তুমি মানে খুব কনফিডেন্ট পাবা যে আসলে আমি জানি ভিতরে ইন্টারনালটা কিভাবে কি হচ্ছে। বুঝতে পারছো? এই জন্য আমি জিনিসগুলো ডিটেল চেষ্টা করতেছি। ওকে, আচ্ছা, তো যাই হোক, আমরা হচ্ছে একটু সামনের দিকে আগাই। তো তোমার তারপর -d অপশনটা হচ্ছে আরেকটা -d অপশন আছে, যেটা আমি পরে আসবে আবার। হ্যাঁ, জি স্যার।
তো আচ্ছা, তো আমরা আজকে আরেকটা জিনিস দেখব, সেটা হলো বলা হচ্ছে যে সেপারেট কম্পাইলেশন। সেপারেট কম্পাইলেশনটা হচ্ছে কিরকম, যে ধরো নর্মালি আমরা যখন প্রোগ্রামিং লিখি তখন কিন্তু আমরা আমরা আপাতত যেটা করি সেটা একটা প্রবলেম দেওয়া আছে সেটা সলভ করি, শেষ। লার্জ প্রজেক্ট করব, প্রজেক্টে তো ধরো হাজার হাজার সোর্স ফাইল থাকবে, তাই না? জি স্যার। এই যে হাজার হাজার সোর্স ফাইল তো ম্যানেজ করা আর অত সহজ বিষয় না। এই হাজার হাজার সোর্স ফাইল তুমি কম্পাইল করতে পারবা একটা একটা করে ধরে ধরে? না স্যার। তুমি যখন সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করবা তখন কিন্তু তুমি শুধুমাত্র একটা সোর্স ফাইল লিখবা কি খালি? না স্যার, অনেকগুলো লেখা লাগবে। হ্যাঁ, তখন তোমাকে লার্জ প্রজেক্ট ম্যানেজ করতে হবে, তোমাকে অনেক ফাইল নিয়ে তোমাকে নাড়াঘাড়া করতে হবে। সেই ফাইলগুলো লার্জ প্রজেক্ট ম্যানেজ করার জন্য যে ফ্রেমওয়ার্কটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হয়, যেমন ধরো তুমি যেটা বললো প্রথমে যে হেডার্স, আমরা হেডার গুলোকে আলাদা করি, হ্যাঁ, জি স্যার। তারপরে হেডার থেকে আমরা ইমপ্লিমেন্টেশনটাকে আলাদা করি, এবং সেই হেডার এবং ইমপ্লিমেন্টেশন সেগুলোকে আমরা পাবলিশ করি কিভাবে? শেয়ার্ড লাইব্রেরি হিসেবে। অথবা যেমন ধরো শেয়ার্ড লাইব্রেরি বলতে বোঝাচ্ছি, আমি তোমরা উইন্ডোজ ব্যবহার করছো, অনেকে গেম টেম খেলার সময় বিভিন্ন বা ভিজুয়াল স্টুডিওতে লেখার সময় তুমি দেখবা যে .dll নামে একটা ফাইল থাকে বিভিন্ন গেমের মধ্যে, হ্যাঁ জি স্যার। উইন্ডোজে .dll ডিএলএল ফাইলগুলো হচ্ছে ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি বলা হয়, এবং এগুলো হচ্ছে শেয়ার্ড লাইব্রেরি। অর্থাৎ ওগুলা কিন্তু বিভিন্ন সময় একটা কোনো গেমের মধ্যে বা কোনো সফটওয়্যারের মধ্যে কি হয়, লিঙ্ক আপ হয় রানিং এর সময়, এবং সেটা ডিএলএল ফাইল মিসিং হলে কিন্তু অনেক সফটওয়্যার রান করে না, তাই না? হ্যাঁ জি জি স্যার। স্যার। হ্যাঁ, তার মানে একটা কোনো একটা শেয়ার্ড লাইব্রেরি তার একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা সে মিস করতেছে, এবং সেটা .dll কে লিনাক্স বা উইনিক্স অপারেটিং সিস্টেমে .so বলে, এসও ফাইল, .so স্ট্যাটিক লাইব্রেরি। তো ইউনিক্সের দুই ধরনের লাইব্রেরি আছে, একটা হলো স্ট্যাটিক লাইব্রেরি, একটা হলো ডাইনামিক শেয়ার্ড লাইব্রেরি। .so হলো শেয়ার্ড, আর স্ট্যাটিক হলো .a। .a মানে হচ্ছে আর্কাইভ, আর যেটা উইন্ডোজে .lib নামে থাকে, .lib। সো তার মানে আমি তোমাদের যেটা জানতে চাচ্ছি সেটা হলো .a নামে যেটা ফাইল এক্সটেনশন থাকে সেটাকে বলা হয় স্ট্যাটিক লাইব্রেরি, যেটা উইন্ডোজে এরকম থাকে, উইন্ডোজে থাকে হচ্ছে .lib নামে, সরি lib, ঠিক আছে? আরেকটা থাকে .so, বা উইন্ডোজের ক্ষেত্রে হচ্ছে .dll, এটাকে বলা হচ্ছে শেয়ার্ড লাইব্রেরি। বুঝতে পারছো? শেয়ার্ড লাইব্রেরিটা কি জিনিস? শেয়ার্ড লাইব্রেরিটা হচ্ছে এই ফাইলটা আসলে বিভিন্ন প্রোগ্রাম একসাথে ইউজ করতে পারে, ঠিক আছে, একই সাথে। আর স্ট্যাটিক ফাইলটা হচ্ছে, স্ট্যাটিক লাইব্রেরিটা অনেকটা আর্কাইভের মতো, অনেকগুলো ফাইল আছে সেটা। তুমি যদি রিচির বইতে দেখতা, রিচির বইয়ের শেষের দিকে কিভাবে মাল্টিপল সোর্স ফাইল একসাথে কম্পাইল করতে হয় এবং তাদেরকে গ্লু করতে হয় একসাথে, ইএক্সি ফাইলে কনভার্ট করতে হয়, সেটা কিন্তু শেখানো আছে। সেটা কি কখনো কেউ ট্রাই করছো নিজে নিজে? না স্যার। না স্যার। মানে এইগুলো শেখার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হয় কোড রিলেটেড, নট জাস্ট ধরো তুমি এটা কনসেপ্ট শিখলা এরকম না। বিষয়টা হচ্ছে যে ধরো তোমাকে একটা লার্জ ফাইল দিলাম, সেই ফাইলটা তুমি কিভাবে ম্যানেজ করবা, কম্পাইল করবা। গিটহাব গুলা কি স্যার এরকম? হ্যাঁ, গিটহাব তো তার কিছুই না, এটা জাস্ট একটা কোডের রিপোজিটরি, সেটা তো কিছু না, সে যে ভার্সন কন্ট্রোল সিস্টেম। কিন্তু এই যে তুমি অনেকগুলো ফাইল কিভাবে ম্যানেজ করবা সেটা কখনো ট্রাই করছো? আচ্ছা দেখো, তোমাদের এই কোর্সে তোমরা এগুলা শেখার চেষ্টা করো। সিমেক এর নাম শুনছো? সিমেক? না স্যার। আচ্ছা, সিমেক হলো নরমালি আমরা সিমেক হলো একটা অটোমেটেড টুল, যদি লার্জ প্রজেক্টের ক্ষেত্রে কম্পাইলিং প্রসেসটা ইজি করা হয়, যেটা আমরা দেখবো এখন সিমেক কিভাবে ফাইল তৈরি করা হয়, ওইটা আমরা এখন দেখবো, ঠিক আছে? অর্থাৎ আমি যে কিছু আগে যে কম্পাইলেশন ধাপগুলো দেখালাম, এগুলো কি বারবার প্রতিটা ফাইলের জন্য তোমার একটা প্রজেক্টে এমন হতে পারে যে 30,000 সোর্স ফাইল আছে, কারণ ওর প্রতিটা করার জন্য ওটা কি ওইভাবে কম্পাইল করা সম্ভব না। তো কিভাবে মাল্টিপল ফাইল একসাথে কম্পাইল করতে হয় সেই প্রসেসটা কিন্তু ওই রিচি বইয়ের শেষে, দ্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বইয়ের শেষের দিকে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা পারলে একটু দেখে নিও, ঠিক আছে? তো আমি আজকে দেখাবো সি প্লাস প্লাসের একটা কিভাবে, সি প্লাস প্লাসে আমরা কিভাবে কোড লিখি। আসলে আমরা সবসময় কি করি, হেডার আলাদা জায়গায় রাখি, ঠিক আছে, এবং ওই হেডারের ইমপ্লিমেন্টেশন গুলো আবার আলাদা জায়গায় রাখি। ফাংশনের ডেফিনেশন এক জায়গায় থাকবে, ফাংশনের ইমপ্লিমেন্টেশন আলাদা জায়গায় থাকবে। এটাকে বলা হয় সেপারেট কম্পাইলেশন। কেন? কারণ হচ্ছে ইজিয়ার ম্যানেজমেন্টের জন্য। এক জায়গায় থাকবে শুধু ইন্টারফেস, ঠিক আছে,
আরেক জায়গায় হচ্ছে ইমপ্লিমেন্টেশন। তো ওইটা আমরা একটা ছোট প্রোগ্রাম দেখি আজকে। আমি অবশ্য প্রোগ্রামটা লিখে রাখছি, তাহলে সময় কম লাগবে। আমি এখান থেকে বের হয়ে যাই। এখানে সম্ভবত সেপারেট কম্পাইলেশন নামে কোনো একটা অপশন আছে। সেপারেট কম্পাইল এখানে মনে আছে, এই যে এখানে আমি করে রাখছি। তো এখানে আমি কি করছি, আমি সিম্পলি নরমালি তোমরা যেটা করো, তোমরা শুধুমাত্র main.cpp লেখো, তাই না? জি স্যার। তোমরা এটার সাথে পরিচিত। তুমি এখানে এক্সট্রা 3টা ফাইল দেখতেছো, যেটা আমি এই প্রসেসটা এক্সপ্লেন করব, কিভাবে আমরা কম্পাইলেশন স্টেপগুলো সেপারেট করি। ওকে, অর্থাৎ আমার ইমপ্লিমেন্টেশনটা সবসময় আমরা কি করি, ইন্টারফেস থেকে আলাদা করি, ঠিক আছে? আচ্ছা, এটা কি রকম, মানে যারা মানে জিনিসটা মেসি হয়ে যাবে না হলে, তুমি ধরো সাপোজ ধরো তুমি একটা গাড়ি কিনলা, ওকে, তুমি এটা আজকে নতুন গাড়ি কিনলা, কিন্তু তুমি গাড়ির যে উপরে যে ইঞ্জিনের উপরে যে কভারটা, সেটা তুমি খুলে চালায়, তুমি ওটাকে ড্রাইভ করে নিয়ে বেড়াও সারা শহরে, কেমন হবে জিনিসটা? মানে তোমার যে ইঞ্জিনটা যদি দেখা যায় ভিতরে, এটা কি তখন গাড়িটা কি আর ভালো লাগবে তখন? হ্যাঁ স্যার, না, দেখতে স্যার। ভালো। ব্যাপারটা এরকম। অর্থাৎ আমরা কি করি, আমাদের যে ভিতরে যে ইমপ্লিমেন্টেশনটা, অর্থাৎ ইঞ্জিনের যে ইন্টারনাল জিনিসগুলো, সেগুলো আলাদা রাখি আসলে। জি স্যার। যেগুলো আমাদের মেইন কোডের সাথে ইন্টারফেয়ার করবে না। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হলো যে একই কোড বারবার কম্পাইল করা, এটা আননেসেসারি। লার্জ প্রজেক্টের খেলে 30,000 ফাইল সাপোজ ধরো আছে, আমার যদি 30,000 কেন, আমার 1 লাখ ফাইল থাকতে পারে। এখন আমি যদি কোনো একটা ফাইল কোনো এক সময় চেঞ্জ করা লাগছে, কোনো একটা কোড, সাপোজ ধরো 2 লাইনে কোড চেঞ্জ করা লাগছে কোনো একটা পার্টিকুলার সোর্স ফাইলে, একটা লার্জ প্রজেক্টের, এখন আমি কি আবার নতুন করে সবগুলো কম্পাইল করব? না স্যার, শুধু ওই ফাইলটা করলে। রাইট, শুধু ওই ফাইলটা তুমি কম্পাইল হবে শুধু, ঠিক আছে? জি স্যার। আর পরবর্তীতে জাস্ট লিঙ্কিং, লাস্ট শেষে লিঙ্কিং স্টেপটা হবে। এই জন্য আমরা এই জিনিসটাকে ইজিয়ার করার জন্য, ম্যানেজ করার জন্য আমাদের কিছু টুল আছে, যেমন সিমিক হলো একটা টুল। আর নর্মালি বিভিন্ন আইডি গুলোতে অনেকগুলোতে এগুলো অটোমেটিক্যালি ম্যানেজ হয়, এই জন্য তোমরা বুঝতে পারো না আসলে কি করতেছে, ঠিক আছে? তো আমরা এই প্রসেসটা আমরা দেখবো। প্রথমে আমি ওপেন করি, যে আমি প্রথমে একটা ফাইল তৈরি করছি, যেটা নাম দিছি আমি নাম.cpp। নাম.cpp, হ্যাঁ। জি স্যার। তো নাম.cpp, এখানে আমি একটা হেডার ফাইল ব্যবহার করছি, ইনক্লুড হেডার ফাইল নাম.h, বুঝো? হ্যাঁ। জি স্যার। তো তার মানে কি, এটা আমি আসলে আমার যে নাম্বার.cpp, এটা আমার ইমপ্লিমেন্টেশন। তার মানে নাম্বার.h হেডার ফাইল, এটা হলো তার ডেফিনেশন। আর আমি যদি এটা একটু বের হই, সাপোজ ধরো আমি এখন অ্যাকচুয়ালি হেডার ফাইলের মধ্যে কি আছে দেখতে চাই। এই হেডার ফাইলের মধ্যে আমার একটা কি দেওয়া আছে, ইন্টারফেস। ইন্টারফেসে হচ্ছে একটা ক্লাস দেওয়া আছে। ক্লাস আমি একটা, তুমি জানো সি প্লাস প্লাসে আমাদের ক্লাস হিসেবে আমরা সবকিছু লিখি। তো ক্লাসের একটা নাম দিছি আমি, হচ্ছে নাম্বার, এবং সেখানে কিছু প্রাইভেট মেম্বার আছে, কিছু পাবলিক মেম্বার আছে। প্রাইভেট মেম্বারের মধ্যে, পাবলিক মেম্বারের মধ্যে একটা হচ্ছে ফাংশন, সেটা হলো গেট নাম্বার, ইন্টিজার গেট নাম্বার একটা মেথড। বাকি দুইটা মেথড আছে, একটা নাম আর একটা নাম ইন্টিজার। এটা জাস্ট সিম্পলি কনস্ট্রাক্টর বলা হয়, এটা ইনিশিয়ালাইজেশনের জন্য। কিন্তু শেষের ফাংশনটা তুমি ফোকাস করো এটাতে, এটা হচ্ছে ইন্টিজার গেট নাম্বার। অর্থাৎ আমরা একটা সিম্পলি একটা নাম্বার আমরা এই ফাংশন ইমপ্লিমেন্ট করবো, হচ্ছে গেট নাম্বার, ঠিক আছে? জাস্ট ফাংশন, আমি একটা নাম্বার ইনপুট দিব, সেটা রিটার্ন করবে সে সিম্পলি, হ্যাঁ। তো এই গেট নাম্বার ফাংশনটা আমরা কিন্তু এখানে কিন্তু কোনো কিছু লেখছি কি বলতো, তোমার কোনো জাস্ট এখানে স্কেলেটনটা দ্বারা করা আছে, ফ্রেমওয়ার্কটা, অর্থাৎ ব্লু প্রিন্টটা, পাবলিক মেম্বার কারা কারা, প্রাইভেট মেম্বার কারা কারা, এর ক্লাসের নাম কি, ঠিক আছে? এইটুকুই দেওয়া আছে। এবং এই গেট নাম্বারের কাজ কি হবে, সেটা আমরা আসলে আলাদা ফাইল ডিফাইন করি নাই। এবং ওই ডিফাইন করার জন্য আমরা এই সিপিপি ফাইলে চলে যাব। এখানে দেখো, এখানে আমরা ইনক্লুড করলাম হেডার ফাইলটা, ইন্টারফেসটা, যে আমরা হচ্ছে এই হেডার ফাইলের জিনিসগুলো ইমপ্লিমেন্ট করব। তাহলে আমরা ওই হেডার ফাইল ইনক্লুড হওয়ার সাথে সাথে আমি কি করলাম, নাম ক্লাসের নাম মেম্বারকে ডিফাইন করতেছি, ইনিশিয়ালাইজ করতেছি, এটা কনস্ট্রাক্টর। যদি হচ্ছে কোনো কিছু না থাকে তাহলে অটোমেটিক্যালি এটা, আর না হলে হচ্ছে যদি কোনো নাম মেথডের মধ্যে ভ্যালু পাসিং থাকে, তাহলে এটা এভাবে ইনিশিয়ালাইজ হবে। তার যে মেথডটা আছে নাম্বার, গেট নাম্বার, সেটা সিম্পলি ওই নাম্বারটা রিটার্ন করবে। গেট নাম্বার যখন রিটার্ন করতেছে, তখন কিন্তু সে কোনো বেসিক্যালি ডাইরেক্ট রিটার্ন, নাম ভেরিয়েবলটা সরাসরি রিটার্ন করতেছে, তাই না?
ঠিক আছে, কেন সে নামকে চিনতে পারতেছে? কারণ হেডার ফাইল ওই যে নাম ডট এইচ এর মধ্যে আছে, ওটা ডিক্লেয়ার করা, ওকে, ওই ক্লাসের মধ্যে। তো আমরা এটা করলাম। আমরা কি করছি দেখো, মেইন ডট সিপিপি হলো ড্রাইভার টেস্টিং প্রোগ্রাম, ওকে, জি স্যার। মেইন ডট সিপিপি। দেখো এই এই প্রোগ্রামে সেই জিনিসটাকে ব্যবহার করছি, ইনক্লুড আইও স্ট্রিম, ইনক্লুড নাম্বার ডট এইচ হিডার ফাইলটা ব্যবহার করছি, ওকে। জি স্যার। এবং আমি 35 দিয়ে ওই ওই নাম্বারটাকে ইনিশিয়ালাইজ করতেছি, ওকে। এই তুমি দেখতে পাচ্ছ এখানে 35 দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে। এবং সিম্পলি আমরা কি করতেছি, একটা অবজেক্ট ক্রিয়েট করলাম নাম্বার ক্লাসের, এবং সেটা অবজেক্টটা কি হবে, ডিফল্ট ভ্যালু পাস করতেছি হচ্ছে 35, এবং ওই অবজেক্টের আমার গেট নাম্বার ফাংশন ফাংশন বা মেথডটাকে আমরা কল করতেছি এবং সেটাকে আউটপুটে দেখাচ্ছি, ওকে। জি স্যার। তাহলে যেহেতু আমি অবজেক্টের পাস করছি 35, তাহলে ওই নাম্বারের ভেরিয়েবলটা কি হবে, ইনিশিয়ালাইজ হবে, নামের ভ্যালুটা হবে 35 এবং গেট নাম্বার ফাংশন রিটার্ন করবে ওই ভ্যালুটাই, তাই না, 35। তো এই প্রোগ্রামটা আমরা রান করব। কারণ রান করতে গেলে তো তোমার আসলে আলাদা আলাদা করে তোমাকে অবজেক্ট ফাইল তৈরি করতে হবে, সেই অবজেক্ট ফাইলগুলো শেষ পর্যন্ত আমাদের কি করতে হবে, লিংক আপ করতে হবে। তা আমাদের এখানে মেইন যে কাজটা হবে সেটা দেখো, আমাকে প্রথমে কি করতে হবে, দেখো প্রথমে কম্পাইল করতে হবে এই ফাইলটা, তাই না, এই নাম্বার ডট সিপিপি। এটা কম্পাইল করে অবজেক্ট ফাইল না তৈরি করলে মেইন ডট সিপিপি যেহেতু তাকে ইউজ করছে সে পারবে না, পারবে না স্যার। তো প্রথমে আমাকে এটা কম্পাইল করতে হবে, পরবর্তীতে মেইনের সাথে সেটা লিংক করতে হবে, ঠিক আছে। জি স্যার। এই কমান্ডগুলো আমি বারবার কি এখন টার্মিনালে লেখা সম্ভব? না স্যার। এই জন্য আমি সিমেক ব্যবহার করছি। সিমেক হলো একটা অটোমেটিক ফাইল তৈরি করবে। হ্যাঁ, সে এই কাজগুলো একসাথে করবে। এই মেক ফাইল নামে আমি একটা ফাইল তৈরি করেছি, সেখানে আমি ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে আমার, ওকে। তো আমি যদি কন্টেন্টটা দেখি যে মেক ফাইলে কন্টেন্টটা কি, দেখো এই যে দেখো, ওই যে তুমি বলো না মাইনাস ড্যাশ ও দিছিলাম না কম্পাইল করার সময়, জি স্যার। এটার নাম দিছি আমি, ওই ভেরিয়েবলটার নাম দিছি সি ফ্ল্যাগ। ফ্ল্যাগ কি কি থাকবে, মাইনাস, আমি শুধুমাত্র একটা ফ্ল্যাগ ব্যবহার করছি, সেটা হলো হচ্ছে ড্যাশ ও, ঠিক আছে। তারপরে হচ্ছে কম্পাইলার সিসি, মানে হচ্ছে কম্পাইলার কি ব্যবহার করবে, আমি ইউজ করতেছি হচ্ছে জি প্লাস প্লাস, ওকে। জি স্যার। এখন আমি বলতেছি প্রথমে কম্পাইল করতে হবে অবশ্যই এই অর্ডারে, একটা মেইনের জন্য একটা অবজেক্ট ফাইল তৈরি হবে এবং নাম্বারের জন্য একটা অবজেক্ট ফাইল তৈরি হবে, ওকে। জি স্যার। অর্থাৎ যতগুলো সিপিপি ফাইল থাকবে তার সবগুলোরই একটা মেশিন ভার্সন তৈরি হবে, যেটা বলা হচ্ছে অবজেক্ট। সে কিভাবে তৈরি হবে অবজেক্টটা, নরমালি কম্পাইল করি, প্রথমে হচ্ছে কম্পাইলার, তারপর হচ্ছে যদি কোনো ফ্ল্যাগ থাকে লাগে। এবং সেটা অবজেক্ট ড্যাশ ও, ওই সি ফ্ল্যাগটা হচ্ছে অপটিমাইজেশন, বড় বড় ওটা হচ্ছে অপটিমাইজেশন, ওকে। আর ড্যাশ ওটা ছোট হাতের ওটা হলো অবজেক্ট ফাইল তৈরি করবে, এবং অবজেক্ট ফাইলের নাম কি হবে, নাম্বার টেস্ট। নাম্বার টেস্ট। আচ্ছা, আমি এটা নাম্বার এটা চেঞ্জ করে দিলাম, ধরো এটা আমি যদি চেঞ্জ করতে চাই এখন, তাহলে লেটস সে আমি ইনসার্ট মোডে যাই, ধরো তুমি এখানে প্রান্ত নাম দিলাম, ঠিক আছে, এবং এই নামে তুমি টার্গেট ফাইলটা তৈরি করবে। টার্গেট মানটা হচ্ছে কি, টার্গেটটা তৈরি করবা, ওকে। টার্গেট মানে তোমার আউটপুট অ্যাকচুয়ালি, হ্যাঁ, ইএক্সি ফাইলটা। মেইন ডট ওটাতে তুমি যে বানাবা, কোথা থেকে বানাবা, তুমি বলে দিচ্ছ ফাইলটা এখানে আছে মেইন ডট সিপিপি, ওকে। জি স্যার। এবং মেইন নাম্বার ডট সিপিপি ও সে কোথা থেকে পাবে সে বলে দিচ্ছ, এবং সেটা কম্পাইল লিঙ্কিং স্টেটে পাবে, অর্থাৎ টেম্পোরারি মাইনাস সি মানে হচ্ছে যে এখনই সে এক্সিকিউটেবল বানাবে না, বরং এটা আরেকটা ফাইল তারা রিকোয়ার্ড, ঠিক আছে। জি স্যার। তো শেষে তুমি আরেকটা দিছো ক্লিন, তুমি যদি আগের বিল্ডটা তুমি যদি রিমুভ করতে চাও, তাহলে রিমুভ অবজেক্ট ফাইলগুলো সবগুলো রিমুভ করে দিবে, ওকে। আরে মাইনাস এফ কোর স্টার, স্টার মানে সব ফাইল যত যত নামে আছে, আর ডট ও মানে আছে ও ডট ও নামের যত ফাইল আছে, হ্যাঁ, এটা ক্লিন করে দিবে। তো আমরা মোটামুটি এটা দেখা শেষ, আমি এটা সেভ করলাম, ঠিক আছে। এখন আমরা এলএস করলাম, ঠিক আছে। আমার মেক ফাইল রেডি হয়েছে, আমার হেডার গুলা থেকে আমার ইমপ্লিমেন্টেশন সেপারেট হয়েছে, এবং সেই মেইন ফাংশন থেকে আমরা সেই প্রোগ্রামটাকে ইউজ করা হয়েছে, এবং সেই টোটাল প্রসেসটা আমরা একটা মেক ফাইলে কম্পাইলেশন স্টেপটা আমরা লিখে রাখছি। এখন আমরা শুধু কিছুই করতে হবে না, শুধু মেক নামে একটা কমান্ড আছে, সেটা করব। দেখছো, এখন আমি যদি এলএস করি এখন সব চলে আসবে।
এই যে প্রান্ত নামে একটা টার্গেট ফাইল তৈরি হয়েছে exe ফাইল, দেখছো? জি স্যার। বুঝছো না? জি স্যার। এখন এই প্রান্ত নামে যেহেতু বাইরে মেশিন এক্সিকিউটেবল exe ফাইল তৈরি হয়ে গেছে, সো এটাকে আমরা জাস্ট ওই নামটা দিয়ে কল ডাকলেই চলে আসবে। দেখো 35 আসছে আউটপুটে, রিটার্ন ভ্যালু। দেখতে পারছো? জি স্যার। এই 35। সো এটা আমি কিন্তু খুবই ছোট প্রোগ্রাম, কিন্তু তুমি হয়তো বা এখনকার এটার গুরুত্বটা বুঝতে পারবে না। যখন তোমার অনেক লার্জ প্রজেক্ট হবে তখন তুমি এটার গুরুত্ব বুঝতে পারবা। তো আমি যদি এখন ক্লিন করি, সাপোজ ধরো ক্লিন কমান্ডটা দিই, আমি মেক ক্লিন দিতে হবে, ঠিক আছে? দেখো তো ওই আমাদের যে টেম্পোরারি আগে যে ফাইলগুলো ছিল, অবজেক্ট ফাইলগুলো, এগুলি একটা আছে? অবজেক্ট ফাইলগুলো একটা নাই, আছে? না স্যার। তো এটা হলো মোটামুটি, এটাকে বলা হচ্ছে এই প্রসেসটা ব্যবহার করব, তো এই জন্য আমি এটা আগে জানাই দিলাম। জিনিসগুলো বুঝতে পারছো কিভাবে মাল্টিপল ফাইল একসাথে কম্পাইল করতে হয়, এটা তুমি মনে হয় শিখলা। জি স্যার। নরমালি একটা প্রজেক্টে অনেক মাল্টিপল ফাইল থাকে, হাজার হাজার ফাইল। তো শিখলে আমরা সাধারণত একটা ওই মেক ফাইল তৈরি করি, তারপর হচ্ছে কম্পাইল করি, বিল্ড করি, ঠিক আছে? তখন একটা টার্গেট ফাইল তৈরি হয়, সেই টার্গেটটা হচ্ছে মেশিন এক্সিকিউটেবল। আজকে যে মেইন ফোকাসটা ছিল সেটা হলো সেপারেট কম্পাইলেশন, মানে কম্পাইলেশন প্রসেসটা আসলে। জি স্যার। এখন থেকে এইভাবে ট্রাই করবা তো নাকি? জি স্যার, অবশ্যই স্যার, এটাই প্র্যাকটিস করা আগে উচিত ছিল স্যার। নতুন তার মানে আমাদের তাহলে স্টেপগুলো কি? প্রথমে সোর্স কোড, তারপরে সেটা প্রি প্রসেসড হবে, তারপর কম্পাইলারের কাছে আচ্ছা, কম্পাইলারের কাছে কিন্তু আমরা সোর্স ফাইলটা শুধু পাঠাই, তাই না? জি স্যার। সে বাকি কাজগুলো করে, পরে সেটা অ্যাসেম্বলিতে কনভার্ট হয়, অ্যাসেম্বলার সেটা লাইব্রেরিগুলো যোগ করে সেটা ফাইনালি অবজেক্ট করে কনভার্ট করে, এবং সেটা সেখানে কোনো যদি ডাইনামিক লিঙ্ক লাইব্রেরিতে যোগ করা দরকার হয় তখন লিঙ্কার সেটা সেই কাজটা করে ফাইনালি। এটাই হলো আমাদের কম্পাইলিং এন্ড লিঙ্কিং, ঠিক আছে? জি স্যার। এবং আমরা আরেকটা জিনিস শিখলাম কিভাবে মেক ফাইল তৈরি করতে হয়, অর্থাৎ কম্পাইলেশন যে প্রসেসটা সেটা কিভাবে অটোমেট করতে হয় কোন একটা বড় প্রজেক্টের ক্ষেত্রে, এবং সেটা কেন করা হয়? কারণ হচ্ছে আমাদের লাস্ট প্রজেক্টের ক্ষেত্রে যখন পরবর্তীতে যদি আমাদের কোনো সোর্স ফাইল চেঞ্জ হয়, তখন শুধুমাত্র যাতে ওই পার্টিকুলার ফাইলটাই শুধু রিবিল্ড হয়, অন্যান্যগুলো যাতে টাচ না হয়। নাহলে যদি প্রতিবারে যদি আমরা সবগুলো ফাইল কম্পাইল করি তাহলে তো মানে সিস্টেম লস। আজকের ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার।